তো যেহেতু এই 25শে ফেব্রুয়ারি 2009 সালের আমি একজন উইটনেস, তো অনেকদিন চুপ ছিলাম এবং নিশ্চুপ থেকে হঠাৎ করে মনে হলো যে আসলে একটা মোরাল রেসপন্সিবিলিটি আছে, যে কিছু বলা দরকার। অ্যাটলিস্ট কিছু যেগুলো দেখেছি এগুলো যদি না বলি তো একটা সময় আসবে যখন এই ধরনের লোকের সংখ্যা কমে যাবে। যে এক্সপিরিয়েন্স আমরা ইতিমধ্যে বিভিন্ন ঘটনা থেকে আমাদের দেশে আমরা পেয়েছি। তো 25 ফেব্রুয়ারিতে আমি বড় করবো না, একদম অরিজিনাল পুরো শুধু ঘটনাটাই সংক্ষেপে বলবো, আর বাকি আপনার বিশ্লেষণ আপনাদের। 25 ফেব্রুয়ারিতে আমি ছুটিতে ছিলাম। সকালে 9টার দিকে প্রথমে আমার আব্বা বললেন যে কিছু একটা হচ্ছে বিডিআর এরকম সমস্যা। তো আমি ওটা নিয়ে অত মাথা ব্যথা ছিল না, কারণ ছুটিতে থাকলে নর্মালি আর্মি অফিসার অন্য কিছু নিয়ে অত ঘামায় না মাথা। 11টার দিকে আমার টুয়াইসে আমাকে ফোন দিলেন এবং ফোন দিয়ে বললেন যে আশফাক, তোমার ছুটি ক্যান্সেল, তুমি তাড়াতাড়ি ক্যান্টনমেন্টে আসো। আমার বাসা ছিল বাগবাড়িতে, ক্যান্টনমেন্ট যেতে আধা ঘন্টা সময় লাগে। আমি গেলাম মোটরসাইকেল নিয়ে ক্যান্টনমেন্টে। যাওয়ার পরে বললো যে ঢাকা পিলখানাতে অপারেশন হবে, তাড়াতাড়ি রেডি হয় না। আমার কোম্পানি ব্রাভো কোম্পানি, ওটা ছিল হচ্ছে গিয়ে ওই মাসের জন্য বাংলাদেশের মানে গুরুত্বপূর্ণ অপারেশনের জন্য একটা কোম্পানি স্পেশাল ফোর্সেস রেজিমেন্টে রেডি রাখা হয়। এটাকে বলা হয় 10 মিনিটস এনটিএম, নোটিস টু মুভ। এটা 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যে কোনো জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত থাকে। তো প্রথমে বলা হলো যে হেলিকপ্টার আসবে, নিয়ে যাবে MI-17 এসে। কোনো খবর নাই। 1টার দিকে বলা হলো যে না, ইয়ে আসতেছে না, কোনো হেলিকপ্টার আসবে না, তোমরা ইয়েতে যাও, সিলেট এয়ারপোর্টে চলে যাও। N-32 অ্যান্তনভ 32 বড় বিমান আসে, বেশি মানুষ, ওইটা আসবে, ওটা নিয়ে যাবে তোমাদেরকে। এর মধ্যে কিন্তু আমরা কানাঘুষা শুনতেছি যে মেসিভ একটা কিছু হয়েছে, বাট সিনিয়রদের উপরে খুব একটা বেয়াদবি করতে পারি না, কারণ কেউ মারা গেছে কিনা সিনিয়ররা বলতেছে যে না, কেউ মারা যায় নাই, এখনো কিছু হয় নাই। তো কেন কিছু করতেছে না আর্মি? বিদ্রোহ হইলো এতক্ষণ, কারো খবর পাচ্ছি না, কোনো সিনিয়র অফিসারদের চেহারা দেখলাম না, এখনো কেউ একটা বক্তব্য দিল না। সিলেট এয়ারপোর্টে গেলাম, ফোন দিলাম কন্ট্রোল রুমে যে কি অবস্থা। আমাদের অপারেশন কমান্ডার, ওই প্লেনের যে অংশটা ছিল ওইটা মেজর শাহিদ মুস্তফা ছিলেন, প্রেজেন্টলি কর্নেল। তো উনি বললো যে ওটা যশোর থেকে মুভ করছে, আমাদের এয়ারফোর্সের রিসোর্স গুলো থাকে হচ্ছে যশোরে। তো যশোর থেকে মুভ করছে, কিছুক্ষণ ঘন্টাখানে পরে শোনা গেল যশোর থেকে ওটা ঢাকায় ল্যান্ড করছে, ওটা সিলেট পর্যন্ত আসে নাই। এটা কোনো কারণ নাই, যুক্তিসঙ্গত কারণ নাই যে একটা অপারেশন হবে, যশোর থেকে একটা প্লেন মুভ করবে। যশোরের সমস্ত কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্ত ব্যবস্থায় আছে যে একটা অ্যান্টনভ 32 বিমান সরাসরি সিলেট আসতে পারে। কারণ আমি প্যারা কমান্ডো ব্যাটালিয়নের অফিসার, প্রত্যেক বছরে আমি প্যারাশুট জাম্প করতে হয়, সরাসরি প্লেন আসে যশোর থেকে, এসে আমাদের নিয়ে সোজা জাম্পের জন্য চলে যায়। 25 তারিখ গেল। 25 তারিখের পরে 26 তারিখ সকালে আমাদেরকে নিয়ে যাওয়া হলো আবহানী মাঠে, সেখানেও একই অবস্থা। যাওয়ার পরে বললো যে এখন অপারেশন করা যাবে না, প্ল্যানিং করো, এই করো, স্যাটেলাইট ছবি দেয়, এই দেয়, বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দেয়, বাট অপারেশন আর হয় না। 26 তারিখ সন্ধ্যার দিকে তখন বললো যে ঠিক আছে, এখন তোমরা যাইতে পারো, ঢুকতে পারো। আসলে তখন ঢুকার আর কোনো কিছু নাই, কারণ সমস্ত কিছুই শেষ। 26 তারিখ না 27 তারিখ বললো যে এখন ঢুকো। তো তখন আর ঢোকার কিছু নাই, মানে আমরা যাবো, ডেড বডিগুলো আর দেখা যাচ্ছে না সহজে। যে কোনো একটা জিনিস আপনি ঢোকার সাথে সাথে যে ফার্স্ট এক্সপ্রেশন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। হোয়াট এভার কামস জাস্ট ফ্রম দ্য ফার্স্ট এক্সপ্রেশন, আপনার এজিটেশন, রাগ, সবকিছু আসবে প্রথম ইয়ে থেকে, রিয়াকশন থেকে। তো যাওয়ার পরে কিছুই দেখা যাচ্ছে না, কোনো কিছুই নাই। বলা হলো যে কোচ যেখানে অস্ত্র শস্ত্র রাখা হয় সেইগুলার ইয়েগুলো ভালোভাবে দেখার জন্য, যে ওখানে কোনো অফিসাররা আছে কিনা, কে কোথায় আছে খুঁজে বের করতে হবে, অফিসারদেরকে কোথাও লুকায় রাখলো কিনা। কানাঘুষায় আমরা অলরেডি শুনি যে কেউই বেঁচে নাই, বাট ওটা আমরা বিশ্বাস করতে চাই না। জুনিয়র হিসেবে আমি বিশ্বাস করতে চাই না যে এতগুলো অফিসার মেরে ফেলা সম্ভব নাকি। জেনারেল শাকির, তাকে আমি খুব ক্লোজলি দেখছি। একজন বলছে যে ডিজি প্রধানমন্ত্রীকে ফোন দিছিলেন, প্রধানমন্ত্রী ফোন, তার প্রধানমন্ত্রী কখন ধরেন না, তা পিএসকে ঘটনা জানাইছেন, জানানোর পরে বলছেন যে এরকম আছে, ঠিক আছে, এটা দেখতেছি, এটা ইয়ে করা হচ্ছে। পরে যখন ওনাদেরকে বাকি সৈনিকরা, ডিএডি তৌহিদ, তারপরে ছিল হচ্ছে গিয়ে নায়েক তৌহিদ আর একজন ছিল, আর মামুন, মেইন কালপ্রিট ছিল মামুন, লেন্স কর্পোরাল অথবা নায়ক অথবা লেন্স নায়ক টাইপ। এই মামুন প্রথমে গিয়ে অস্ত্র ধরার পরে বললো যে আপনারা যারা অফিসার আছেন সবাই এখন আপনারা মানে জিম্মি, এখানে সবার মোবাইল ফোন সবকিছু দিয়ে নিয়ে করেন, আপনারা সবাই বের হয়ে আসেন। জেনারেল কর্পোরাল লেন্স নায়ক মামুন সহ রহিম এবং আরো যারা ছিল, ডিএডি তৌহিদ তখনও সিনে নাই,
বাকি এরা ছিল প্রায় 17 জনের মতো। আমরা ইনভেস্টিগেশনে যেটা পাইছিলাম, ঘটনা পরবর্তী 3 মাস ইনভেস্টিগেশনে ছিলাম আমি। তো এরা প্রায় 17-18 জন প্রথমে ছিল। এরা এর আগে কোত্থেকে অস্ত্র নিয়ে আসছে, তখনও কিন্তু ওদের অস্ত্রে গুলি অরিজিনাল নাই, অরিজিনাল গুলি কিন্তু অস্ত্রে নাই। ওরা যখন ওখানে লাইন ধরে দাঁড়ায় আছে, দে আর প্রিটেন্ডিং টু বি আর্মড উইথ লাইভ এমুনিশন, বাট তাদের কাছে লাইভ এমুনিশন তখন ছিল না। অনেকের বক্তব্য ছিল, কারো কারো ছিল যে 2-1 জনের কাছে লাইভ এমুনিশন ছিল। ওরা বলছে বের হয়ে আসার জন্য। তখন ডিজি ওখান থেকে ফোন দিচ্ছেন চিফকে, সেনাপ্রধানকে তখন পান নাই। কেউ একজন ফোন ধরছে, আমি ঠিক যেহেতু কনফার্ম না, এর জন্য নাম বলতে চাচ্ছি না। উনি বলছে যে আপনাদের এই বিষয় নিয়ে সেনাপ্রধান কথা বলতে গেছেন। এরপরে প্রধান মন্ত্রণালয়ের কেউ ধরে না, প্রধানমন্ত্রী তো ধরেনি না, কারণ ডিজি যখন পাগল হয়ে গেছেন সবাইকে ফোন দেওয়ার চেষ্টা করতেছেন। এবং এটার উইটনেস ছিল হচ্ছে গিয়ে আরেকজন অফিসার যে বেঁচে আছে এবং এখনো সার্ভিসে আছে। লাস্ট আমি তাকে মেজর, কর্নেল হচ্ছে কিনা জানি না, মেজর হিসাবে আমি দেখে আসছি। এবং এরপরে তো আপনার ছবি জানেন, তাদেরকে বের হয়ে আসতে বলছে এবং ফার্স্ট গুলিটা ওপেন করছে এই মামুন। এবং প্রথম গুলিটাই ছিল হচ্ছে, সেকেন্ড গুলিটা ছিল সম্ভবত জেনারেল শাকিলের উপরে, ফার্স্ট গুলিটা ছিল হচ্ছে গিয়ে ফুল কর্নেল, নামটা ভুলে গেছি আমি আসলে বক্তব্যের জন্য রেডি ছিলাম না। তো জেনারেল শাকিল মারা যাওয়ার পর প্রথম এই 11টা থেকে 11:30 বা 11টা থেকে 11:30টার মধ্যে প্রথম এই 13 জন অফিসার মারা যান। 2 ব্রিগেডিয়ার জেনারেল, 2 জন বা 3 জন কর্নেল, জেনারেল শাকিল আর কিছু লেফটেন্যান্ট কর্নেল এবং মেজররা। এর মধ্যে 2 জন লেফটেন্যান্ট কর্নেল তারা কিন্তু ফেরত আসছিলেন। এর মধ্যে 24 রাইফেলস ব্যাটালিয়নের হেডকোয়ার্টার রাইফেলের 24 রাইফেল ব্যাটালিয়নের সিও ফেরত এসে উনি আবার ইয়েতে গেছে, ওনার ব্যাটালিয়নে গেছে। যে উনি ওই শাকিল যখন ঘটনা হয়, উনি যখন বলছেন যে তোমরা সিওরা ব্যাটালিয়নে চলে যাও, যার যার ব্যাটালিয়নে, আমরা এখানে কথা বলছি, তোমরা তোমাদের সৈনিকদেরকে গিয়ে শান্ত করো। তখন ম্যাক্সিমাম সিওরা ওই লোকেশনে চলে গেছে। অফিসাররা যারা ব্যাটালিয়নের সাথে রিলেটেড ওরাও লোকেশনে চলে গেছে, ওদের ব্যাটালিয়নের জায়গায়। ওই অফিসাররা কিন্তু ওই ওদের ব্যাটালিয়নের সৈনিকরা ওদেরকে মারছে। একজন প্রত্যক্ষদর্শী যে এটা আইদার হেডকোয়ার্টার রাইফেলসে অথবা 24 রাইফেলসে, তার সিওকে তারা যখন অফিসে ইয়ে করছে যে আপনাকে আপনি এখন ইয়ে করে আসেন, উনি ভয় পেয়ে চলে গেছে ছাদে গুলি করছে উনাকে নিয়ে। তারপরে ওরা টেনে হিসেবে লাস্টে নামায় নিয়ে আসছে। আমরা যখন ভিতরে গেছি, ওই সিঁড়ি অনুযায়ী লাশের রক্ত ওই যে ইয়ে করে আসছে। তারপরে হচ্ছে গিয়ে যে শাকিল স্যারের ওয়াইফকে যখন মারা হয়েছিল উপরে, ওইটাও ড্রেক করে নামানো হয়েছিল। ওইগুলো কিন্তু রক্তের সব ইয়ে ছিল, ধারা একদম ইয়ে করে আসছিল। কর্নেল আরেফিন আমার পার্সোনাল সিও ছিলেন উনি, ওই 20 বিরের আমি অফিসার, 20 বিরের উনি কমান্ড করছে 1 বছর। কর্নেল আরেফিন স্যার কে মারা হয়েছে উনার রুমে, জাস্ট রুম থেকে উনি বের হয়ে আসছে। ওরা গেছে যখন, কর্নেল আরেফিন কোথায় বের হয়ে আসছে, উনি সুন্দরভাবে বের হয়ে আসছে, তোমরা কি করতেছো ওই কথা বলতে বলতে মেসবির দরজার সামনে ওনাকে গুলিটা করা হয়। তো এখানে আসলে ইনভেস্টিগেশনের আর কিছু বলার নাই। 11,000 পাতার ইনভেস্টিগেশন পরে আসছে, এমন 800 পাতায় না সামথিং, অনেক কিছুই জমা দেওয়া হয় নাই। অনেকগুলো হার্ড এভিডেন্সই ডিনাই করা হয়েছে। অনেকের সিসিটিভি ফুটেজ আছে, যে সিসিটিভি ফুটেজগুলা সিডি বা কেস ডায়েরিতে দেওয়া হয় নাই। তো এগুলা হয়তো ভবিষ্যতে মানে আরো যদি প্রত্যেকটা বিচারই বাংলাদেশের সমস্যা 2-3 বার হয়, তো কোনো এক বিচারে ওটা ভালোভাবে বেরোবে, দোয়া করবেন। তো সব এভিডেন্সই আছে।